ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গেল বছরের ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সিএমপি দক্ষিণের পুলিশ কমিশনার বলেন, এই ঘটনায় মূল হোতা গ্রেফতার হলে অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা করছেন তারা। ক্ষমতা ছাড়া ৩ মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উত্তরের মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অবহেলা ও দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যেই উঠছে নানা প্রশ্ন। নতুন অভিযোগে আবারও ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনূস। বিপদ যেন তার পিছুই ছাড়ছে না। এক কাণ্ড শেষ না হতেই আরেক কাণ্ডে জড়িয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডিতে জড়িয়ে যাচ্ছে তার নাম। উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাস ৩৬টি তাজা প্রাণ কেড়ে নেয়া সেই ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় এবার বিচারের কাঠগড়ায় উঠতে যাচ্ছেন খোদ সাবেক অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তারা। নিছক দুর্ঘটনা নাকি দায়িত্বে চরম অবহেলা? শুধুমাত্র অবহেলা নয়, চরম অবহেলা ছিল অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূসের। কারণ বাংলাদেশে ১৮ কোটি মানুষের ভিতরে ২ কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে এবং এই ২ কোটি মানুষের উপরেই ভাঙ্গা বিমানকে উড়িয়েছে এবং প্রশিক্ষণ দিয়েছে। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের অনেকটাই অবহেলার কারণে এরকম একটি ঘটনা ঘটে গেছে এবং ১-২জন শিশু নয়, ৩০ থেকে ৪০ জন শিশু নিহত হয়েছে এবং অন্তর্বর্তী সরকার কিন্তু বলেছিল তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ক্ষতিপূরণ কিন্তু অন্তর্বর্তী সরকার দেয় নাই এবং তাদের পরিবার সঠিক বিচার এখনো পর্যন্ত পায় নাই। তার কারণে কিন্তু আদালতে যাইয়া সরাসরি মামলা করেছে অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করে নাই, সেই কারণে তারা আদালতে এসেছে। ১৮ কোটি মানুষের রাষ্ট্রে ২ কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, সেখানে একটা যুদ্ধ বিমান আর ত্রুটিজনিত যুদ্ধ বিমান উদয়ন হবে। হোয়াট ইজ দিস? তোরার মাইলস্টোনের ট্র্যাজেডিটা এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক, এটা সমস্ত জাতিরা স্তম্ভিত হয়ে গেছে এই ঘটনার। বাংলাদেশের পরবর্তীতে শোক দিবস ঘোষণা করা হয়েছিল, ওই দিনেই বাংলাদেশের উচ্চ আদালত বন্ধ করে এই হাফ অ্যান আওয়ার করে দিছে, সারা জাতি স্তম্ভিত হয়ে। এরকম একটা ঘটনা এই বাদী এবং সাক্ষীরা দীর্ঘ ৯ মাস তারা বাংলাদেশের সর্বোচ্চ স্তরে প্রত্যেকটা ডোর টু ডোর গিয়েছে ন্যায় বিচারের জন্য, প্রতিকার পাওয়ার জন্য। তারা পায়নি। তারা ব্যর্থ হওয়ার পরবর্তীতে আজকে তারা অ্যাকর্ডিং টু লফুল গো টু দ্য কোর্টের বারান্দায় আসছে ন্যায় বিচারের প্রার্থনা করার জন্য। এটা কেন হলো? এটা হলো যখন রাষ্ট্র ওখানে একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, সেই ইনভেস্টিগেশন টিম তার রিপোর্ট প্রকাশ করছে যে ইট ইজ নেগলেসেস, দুর্ঘটনা ত্রুটিজনিত। তাহলে ১৮ কোটি মানুষের রাষ্ট্রে ২ কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, সেখানে একটা যুদ্ধ বিমান আর ত্রুটিজনিত যুদ্ধ বিমান উদয়ন হবে। হোয়াট ইজ দিস? আর সেই যুদ্ধ বিমানে বিধ্বস্ত হওয়ার পরবর্তীতে বাদী এবং সাক্ষীদের ইনোসেন্ট সন্তানেরা মৃত্যুবরণ করবে, রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করবে না। না, এটা হতে পারে না। এটা আমার সংবিধানের পরিপন্থী, রাষ্ট্রের কনস্টিটিউশনের যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, ন্যায় বিচারের পরিপন্থী। তার কারণে বাদী এবং সাক্ষীরা আজকে আদালতে এসেছে ন্যায় বিচারের জন্য। আদালত বাদী এবং সাক্ষীদের বক্তব্য শুনুন পরে, গ্রহণ করার পরে আদালত এটাকে আদেশের জন্য রেখেছেন। এই মামলার আসামি হলেন এয়ার মার্শাল, ১ নম্বর আসামি, যিনি আজকে তার সিদ্ধান্তে বিমান উদয়ন হতে হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ছিলেন একজন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা ছিলেন কথিত ইউনূস সাহেব, তিনিও এই মামলার আসামি। আইন উপদেষ্টা ছিলেন, তারা জাতির সাথে কমিটমেন্ট করছেন এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবেন। আসিফ নজরুল, আসিফ নজরুল
এবং এনভায়রনমেন্টের অ্যাডভাইজার ছিলেন এবং শিক্ষা এডুকেশন অ্যাডভাইজার ছিলেন, তারাও এই মামলার আসে। হ্যাঁ, রেজনা এবং সিয়াদ দত্ত নাকি জানি ওই এরা এই মামলার মোট 16 জনের বিরুদ্ধে বাদী সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে, ন্যায় বিচার চাচ্ছে, অন্য কিছু না। যে কোনো অপরাধী যেহেতু পার পেয়ে যেতে না পারে, সে যেই হোক। বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 27-এ বলা আছে ইচ অ্যান্ড এভরি পিপল ইজ ইকুয়াল, সবার জন্য সমমান। তো সমমান হলে এই ন্যায় বিচার পাবে না কেন? এর সন্তান মারা গেল, এর জীবনে আর একটা সন্তান হবে না, এর দুইটা সন্তান, এক নম্বর দুইটা সন্তান মারা গেছে ওখানে। কত নির্মম, কত নিষ্ঠুর, তাদের পরিবারে আজকে পাক চলে না, আজকে 8 মাস ধরে কোনো পাক হয় না, তারা অমানবিক পশুর মতো জীবন ধারণ করতেছে। তাদের জন্য রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই, রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করে নাই, সেই কারণে তারা আদালতে এসেছে। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সিদ্ধান্তেই তো যুদ্ধ বিমান উদ্যয়ন হয়, এটা তো আমার আর আপনার সিদ্ধান্ত উদ্যয়ন হতে পারে না। এয়ার মার্শাল সাহেব এবং ওখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাডভাইজার এবং সেখানে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষা প্রতিষ্ঠানটা তৈরি করলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের রাজক থেকে শুরু করে প্রত্যেকে জড়িত। কি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যে পড়ে না কেন? আজকে শিক্ষা খাতে যে দুর্নীতি, শিক্ষা মনে করে ব্যাংকের ছাতার মধ্যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে, যে অ্যাকর্ডিং টু ল যে এক্সারসাইজ করার কথা, প্রতিষ্ঠান কিরকম হবে, তার ডিজাইন কি হবে, তার মাঠ কতটুকু থাকবে, সবুজ ঘেরা মাঠ কতটুকু থাকবে, সেটা কোনো শিক্ষা মন্ত্রণালয় কেন দায়িত্ব গ্রহণ করে না? শিক্ষা সচিব কেন দায়িত্ব পালন করে নাই? রাজক কেন দায়িত্ব পালন করে না? তার বিল্ডিং কনস্ট্রাকশন কি হবে? এই জন্য প্রত্যেকেই এই জন্য লাইবেল, ইচ অ্যান্ড এভরি পিপল ইজ আ লাইবেল, যার কারণে বাদী এদেরকে লাইবেল মনে করে আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কুকুরের বাচ্চা মারা গেছে, সেখানে তাদের বিচার হয়েছে, অথচ আমাদের 28টা বাচ্চা যে মারা হইল, এটার কি বিচার হবে না? তাই আমাদের, আমরা সন্তান জন্ম দিছি, আমরা সন্তান স্কুলে দিয়েছি, শাস্তির আওতায় তো আমরা আসার কথা। তাহলে আমি এই মামলা রইল প্রথম সাক্ষী, দ্বিতীয় সাক্ষী। আমার 2টা সন্তান ছিল, নাজিয়া নাফি, ওনারা ক্লাস 6-এ এবং একজন ক্লাস 2-তে ইংলিশ ভার্সনে পড়তো, দুইজনই ওখানে শহীদ হয়েছে। তো আমরা এই ঘটনার পর থেকে সরকারের সকল দপ্তরে, বিগত সরকারের সকল দপ্তর, অধিদপ্তর, সব জায়গায় আমরা ঘুরেছি, সব জায়গায় আমরা পত্র দিয়েছি যে আমরা এটা একটা ন্যায় বিচার চাই, যেন একটা সুষ্ঠু সমাধান চাই। কিন্তু এই সুষ্ঠু সমাধান আমরা পাইনি, অতিবাহিত হওয়ার পরও আমরা পাইনি। তো বর্তমান সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, তারা বলছে বিষয়টা দেখবেন, বর্তমান প্রধানমন্ত্রীও বিষয়টা দেখবেন, উনি আমাদেরকে এই বিষয়টা আশ্বস্ত করেছেন। আমরা চাই সবাই আমাদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য আপনারা কাজ করবেন। আমরা ন্যায় বিচার চাই, অপরাধের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আজকে আমি নিঃসন্তান, আপনি নিঃসন্তান হলে কি করতেন বলুন? আমাদের কি দায় ছিল? আমাদের বাচ্চারা তো স্কুলে ছিল, কোমলমতি শিশুরা ছিল, সেখানে কি কোনো দায় ছিল তাদের? স্কুল কর্তৃপক্ষ যে বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করার কারণে দুর্ঘটনায় হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা হলো তদন্ত রিপোর্টে এসেছে। এছাড়া তদন্ত রিপোর্টে আরও 30-32টা ছিল, যেটা আমাদেরকে জানায়নি। এছাড়া বিমানের উড্ডয়নজনিত ত্রুটি ছিল, এইসব বিষয় তারাই বলছে, কারণ তদন্ত তারা যেটা বলছে ওইটাই তো, আমরা তো জানি না। তো তারা যেটা বলছে সেই অনুযায়ী স্কুলও এখানে দায়ী। শুধু তাই না, স্কুলে ওই দিন আমার বাচ্চারা তারা কোনো কোচিং করেনি, এক্সট্রা টাইমে তাকে আটকিয়ে রাখছে। আটকিয়ে রাখার কারণে আমার ছেলে তার বোনকে নিয়ে আসতে যায়, সে সহকারে দুর্ঘটনায় শহীদ হয়েছে। নয়তো আমার ছেলেটা অন্য বিল্ডিংয়ে সে থাকতো, সেই বিল্ডিংয়ে দুর্ঘটনা হয়নি। এছাড়া ওনারা দুর্ঘটনার যে বিল্ডিংয়ের কথা বললো, বিল্ডিং কোড অনুযায়ী, যে বিল্ডিংটা বিল্ডিং কোড অনুযায়ী করে নেই, এইরকম ওখানে আরও বিল্ডিং আছে যেখানে আমার ছেলে নাফি পড়তো, সেই বিল্ডিংটাও বিল্ডিং কোড অনুযায়ী করা হয়নি, সেখানেও কিন্তু এখনও ক্লাস পরিচালনা করা হচ্ছে। তাহলে কি পরবর্তীতে আরেকটা যখন দুর্ঘটনা ঘটবে, সেখানে কি যাদের সন্তানরা আছে তারা মারা যাবে না? তাহলে কি এটা একটা ভাওতাবাজি কথা হলে? দর্শক, বাংলাদেশের সব জায়গার মানুষের ভিতরে ঢাকা মানুষ বসবাস বেশি, এবং ঢাকা রাজধানীর ভিতরে কিভাবে একটি ভাঙ্গা বিমানকে প্রশিক্ষণ দেয় এবং চালায় এবং চালানো শেখে, তার মানে কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে এটা অন্তর্বর্তী সরকারের অবহেলা ছিল। তারা যদি অবহেলা না করত, এরকম একটি ঘটনা কখনই ঘটতো না, এবং তাও স্কুলের উপরে যায়া পড়ছে। এবং আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, শুধুমাত্র বিমান চালানো শেখানো হবে সাগরের মাঝখানে এবং খোলা একটা জায়গায়, কিন্তু তারা কিভাবে একটা রাজধানীর ভিতরে এরকম একটি ভাঙ্গা বিমানকে চালান শিখায়। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।